আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের মাধ্যমিক 2025-এর লাইফ সায়েন্সের কোশ্চেন সেটের সলভেশান নিয়ে চলে এসেছি। তো চলো সলভেশানগুলো দেখে নেওয়া যাক। তো সলভেশানগুলো দেখে নেওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, এখনও আমাদের টেলিগ্রাম জয়েন হয়নি, তোমরা আমাদের টেলিতে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম লিঙ্ক দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। তো চলো এবার প্রশ্ন অ্যান্সারে আসা যাক। প্রথমে বলেছে বিভাগ ক, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো। একটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। 1.1 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? অপশান ক গ্রাহক, বহির্বাহী স্নায়ু, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু। অপশান খ গ্রাহক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, কারক। অপশান গ গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। অপশান ঘ গ্রাহক, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু। সঠিকটা হবে অপশান ঘ, অর্থাৎ গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 1.2 নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরা গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়। অপশান ঘ অ্যাড্রিনালিন হ্রাস করে। তাহলে সঠিক যেটা নয় সেটা হচ্ছে অপশান ঘ চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো অপশান ক কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। অপশান ক স্ক্লেরা, কোরয়েড, আইরিস, রেটিনা। অপশান গ কর্নিয়া, কোরয়েড, লেন্স, রেটিনা। অপশান গ অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, কোরয়েড। সঠিকটা হবে অপশান ক কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তারপরে 1.4 উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। উদ্ভিদ কোষের মাইটোসিস 1 নম্বর বলেছে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়, কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে। আর প্রাণী কোষের মাইটোসিস অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়, ক্লিভেজ বা ফায়ারিং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে। অপশান ক 1-4, অপশান গ 2-4, অপশান ক 2-3, অপশান গ 3-4। সঠিকটা হবে অপশান খ 2-3। ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশান ক A+1T, অপশান ক G+1C, অপশান গ A+1T, অপশান গ G+1C। সঠিকটা হবে অপশান ক G+1C। 6 মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন ক্রিয়কটি হয়নি? অপশান এ CH4, অপশান ক H2S, অপশান গ NH3, অপশান গ H2। সঠিকটা হবে অপশান খ H2S। 7 কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? অপশান ক খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায়। অপশান খ ওয়াগল নৃত্য ইংরেজি 8 সংখ্যার ন্যায়। অপশান গ ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। অপশান ঘ ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। তাহলে কোনটা বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে অপশান ঘ হবে, ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। কোনো প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? অপশান ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। অপশান ক দূষণ, একশৃঙ্গ গন্ডার। অপশান গ চোরাশিকার, শকুন। অপশান গ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, আরশোলা। এটা হবে অপশান ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। 1-9 জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো অপশান ক পচা পাতা, অপশান খ ক্লোরিনযুক্ত কীটনাশক, অপশান গ জীবজন্তুর মলমূত্র, অপশান গ কাগজ। তাহলে সঠিকটা হবে অপশান খ ক্লোরিনযুক্ত কীটনাশক। নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলোর মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? অপশান ক রাইজোবিয়াম, অপশান খ সিউডোমোনাস, অপশান গ নাইট্রোসোমোনাস, অপশান ঘ নাইট্রোব্যাক্টর। সঠিকটা হবে অপশান খ
সিউডোমোনাস। 11 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণু অপচয় কম হয়। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হয়, পরাগরেণু অপচয় বেশি হবে। অপশান ক 3, খ 1, অপশান গ 4, অপশান ঘ 2। সঠিকটা হবে অপশান ক 3। 14 নিচের কোন ক্রসটিতে F1 জনিতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? অপশান ক বড়টি ছোটটি ইন্টু বড়টি ছোটটি, অপশান খ বড়টি বড়টি ইন্টু বড়টি ছোটটি, অপশান গ বড়টি বড়টি ইন্টু ছোটটি ছোটটি, অপশান গ বড়টি ছোটটি ইন্টু ছোটটি ছোটটি। সঠিকটা হবে অপশান ঘ বড়টি ছোটটি ইন্টু ছোটটি ছোটটি। 15 প্রদত্ত কোন জোটটি সমসমস্ত অঙ্গ নয়? অপশান ক মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ, অপশান ক পাখির ডানা ও তিমির ফ্লিপার, অপশান গ পাখির ডানা ও পতঙ্গের ডানা, অপশান গ ঘোড়ার অগ্রপথ ও তিমির ফ্লিপার। সঠিকটা হবে অপশান গ পাখির ডানা ও পতঙ্গের ডানা। এবার আসছি বিভাগ খতে। 2 এর দাগে বলেছে নিচের 26টা প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। সব প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টা। 2.1 দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা হবে সত্য। 2 প্রাণীকোষে মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটা হবে সত্য। 2.3 একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো BBRR, বড় বি ছোট আর, এটা হচ্ছে মিথ্যা। ইগুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল, এটাও মিথ্যা। 2.5 রেড পান্ডা সংরক্ষণের একটা প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা সত্য। বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটাও সত্য। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টা, প্রত্যেকটার মান 1। 7 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলাঙ্গাটা, বেলাম। তার বিষদৃশ্যটা হচ্ছে হাইপোথ্যালামাস। 2.8 সোয়ান কোষের কাজ কি? অ্যাক্সিলারি গঠন করে। 2.9 নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডীভবন স্পাইরোগাইরা কোরকোদ্গম হবে ইস্ট। বড় আই বড় আর, ছোট আই বড় আর বড় আর, বড় আই বড় আর ছোট আর এবং বড় আই ছোট আই বড় আর জিনোটাইপগুলোর মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরীক্ষে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? তাহলে সেকেন্ডটা হবে ছোট আই বড় আর 2.11 বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? XC অ্যান্সারটা হবে। 12 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য, বাসস্থান। 2.13 নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। এইগুলো সব কটাই সুন্দরবনের পরিবেশগত সমস্যার উপরে নির্ভরশীল, তাহলে এটাই হবে। পরে 2.14 JFM এর মূল ভূমিকা কি? অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি, প্রত্যেকটা 1 নম্বরে। 2.15 মানবদেহ মোট জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান, এটা হবে 43 জোড়া। 2.16 ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, উত্তরটা হবে টেলোমিয়ার। 2.17 কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো বড় বড় আর। ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে, উত্তরটা হবে জাতিজনী। 2.19 প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়, উত্তরটা হবে প্রাণীর লোম। 2.20 চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশে হবে হচ্ছে বিক্রয়। এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোটটি পুনরায় লেখো। এটা যে কোনো 5টা, প্রত্যেকটার মান হচ্ছে 1। এ স্তম্ভ বিস্তম্ভ, তাহলে এ স্তম্ভ হচ্ছে 2.1 ADH,
2.22 অর্থাৎ 2/22 অ্যামাইটোসিস, 2/23 থ্যালাসেমিয়া, 2/24 সমবৃত্ত অঙ্গ, 2/25 মানব জনসংখ্যা বৃদ্ধি, 2/26 পক্ষী পরাগী পুষ্প। আছে বিস্তম্ভে ক জলাভূমির হ্রাস প্রাপ্তি, খ অভিসারী বিবর্তন, গ পলাশ, ঘ বেমতন্তু গঠিত হয় না, ঙ নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, আর চ হচ্ছে ধান, ছ হচ্ছে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। দেখে নাও তাহলে 2.21 এডিএইচটা হবে ঙ অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা ওইটা। অ্যামাইটোসিসের সঙ্গে হবে হচ্ছে ঘ, ঘ মানে হচ্ছে বেমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়ার সঙ্গে হবে ছ, ছ মানে হচ্ছে অটোজোমে অবস্থিত এইটা। সমবৃত্তীয় অঙ্গ খ, খ মানে হচ্ছে অভিসারী বিবর্তন। মানব সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে ক হবে, তার মানে জলাভূমির হ্রাসপ্রাপ্তি। আর পক্ষী পরাগী পুষ্প, এটা হবে গ, ওটা হচ্ছে পলাশ। বিভাগ গ, দেখ নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 3-1 বলেছে কোষচক্রে G1 ও G2 দশা সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও। বিভিন্ন দশার বৈশিষ্ট্য। G1 দশা বিভিন্ন কোষ অঙ্গাণু যথা মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বস্তু, ER, রাইবোজোম, লাইসোজোম, ভ্যাকুওল প্রভৃতি গঠিত হয়। বিভিন্ন প্রকার RNA অর্থাৎ mRNA, tRNA ও rRNA প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়। DNA সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও প্রোটিন সংশ্লেষিত হয়। তারপরে বলেছে G2 দশা, তাহলে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু বিভাজিত হয়। কিছু পরিমাণ RNA অর্থাৎ mRNA ও tRNA ও প্রোটিন সংশ্লেষিত হয়। কোষের ও নিউক্লিয়াসের আকার ও আয়তন বৃদ্ধি পায়। CDK নামক প্রোটিন সংশ্লেষিত হয় যা DNA ও হিস্টোন প্রোটিনের সংযোগ ঘটিয়ে ক্রোমোজোম গঠনের সূচনা করে। ক্ষতিগ্রস্ত DNA অণুর মেরামত ঘটে। 2. নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটির ব্যাখ্যা করো। কি কি বলেছে? কোরকোদ্গম আর পুনরুৎপাদন। বিশেষ ধরনের অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহের কোনো প্রবর্ধিত দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্যুত হয়ে অপত্য জীবদেহ সৃষ্টি করে, তাকে কোরকোদ্গম বা বার্ডিং বলে। নিচের কোরকোদ্গমের পদ্ধতির কয়েকটা উদাহরণ দেওয়া হলো। ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি হয়, যার মধ্যে জনিত্রী নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। পরবর্তীকালে মাতৃদেহ থেকে কোরকটি বিচ্ছিন্ন হয় ও নতুন অপত্য ইস্ট তৈরি করে। বিশেষ ক্ষেত্রে টরুলা দশায় ইস্টের কোরকটি টরুলেশন পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে ছদ্ম মাইসেলিয়াম গঠন করে। ছবিটা দেখে নাও, ছবিটা সবসময় পেন্সিলে আঁকবে। পরে হচ্ছে হাইড্রার কোরক জনিত্রীর দেহের বাইরে সৃষ্টি হয় এক্সোজেনাস বার্ড। প্রথমে প্রবর্ধক রূপে সৃষ্টি হওয়ার পর অপত্য হাইড্রার মুখচ্ছিদ্র, কোর্সিকা প্রভৃতি গঠন সম্পূর্ণ হয় এবং সেটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়। ছবিটা দেখে নাও। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের সামান্য দেহাংশ সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি করে তাকে পুনরুৎপাদন বলে। এই প্রকার অযৌন জনন পদ্ধতিকে মরফ্যালাক্সি বলে। পক্ষান্তরে দেহের সামান্য অংশ বিচ্ছিন্ন হলে সেই হারানো দেহাংশ পুনঃস্থাপনকে বলে এপিমরফোসিস। উদাহরণ, প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির কোষদেহের যে কোনো অংশ বিচ্ছিন্ন হলে প্রতিটি বিচ্ছিন্ন অংশ থেকেও নতুন অপত্যের সৃষ্টি হয়। প্ল্যানেরিয়া ছাড়া স্পঞ্জ হাইড্রাতেও পুনরুৎপাদন দেখা যায়। ছবিটা দেখে নাও। ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটারোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে? ক্রোমোজোমে হেটারোক্রোমাটিনের পরিমাণ ইউক্রোমাটিনের তুলনায় বেড়ে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। জিন অভিব্যক্তিতে বাধা। হেটারোক্রোমাটিন অত্যন্ত সংকুচিত অবস্থায় থাকে, ফলে এর মধ্যে থাকা জিনগুলো সক্রিয়ভাবে প্রকাশিত হতে পারে না। তাই হেটারোক্রোমাটিন বৃদ্ধি পেলে জিনের কার্যকলাপ কমে যায় বা বন্ধ হয়ে যায়। কৃত শারীরবৃত্তীয় কার্যক্রম। গুরুত্বপূর্ণ জিনগুলোর অভিব্যক্তি বাধাগ্রস্ত হলে কোষ বিভাজন, বিকাশ প্রক্রিয়া এবং মেটাবলিজমের সমস্যা দেখা দিতে পারে। এটি জিনগত ব্যাধি বা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। 3.4 বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটো ব্যাখ্যা করো। একটা জিনোটাইপ আর অপরটা হচ্ছে সংকরায়ন।
জিনোটাইপ কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে জিনোটাইপ বলে। উদাহরণ, মটর গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনগত গঠন বা জিনোটাইপ হলো টিটি এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের জিনোটাইপ হচ্ছে ছোটটি ছোটটি। সংকরায়ন হলো দুটি ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট বা জিনগতভাবে ভিন্ন জাত বা প্রজাতির মধ্যে ক্রস ব্রিডিং বা সংকর প্রজনন প্রক্রিয়া। এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা উন্নত গুণাবলীর একটি নতুন জাত তৈরি করা হয়। এটি উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবের মধ্যে ঘটতে পারে। সংকরায়নের প্রকারভেদ: অন্তঃসংকরায়ন, আন্তঃপ্রজাতিক সংকরায়ন, আন্তর্জাতিক সংকরায়ন। উদাহরণ, উদ্ভিদের ক্ষেত্রে টমেটো ও আলুর মধ্যে সংকরায়ন পমাটো। প্রাণীর ক্ষেত্রে ঘোড়া এবং গাধার সংকরায়ন থেকে খচ্চর অর্থাৎ মূল MULE। 5. যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও। ক্রসটা দেখে নাও, তারপরে অ্যান্সারটা কী হবে সেটা দেখে নাও। যে বাহক মা অর্থাৎ XC+XC অর্ধেক পুত্র সন্তানের রোগটি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বাহক মায়ের প্রত্যেক পুত্রে রোগটি হওয়ার সম্ভাবনা 50%। 6. ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে তুলনা করো। কারণ আর হচ্ছে ফলাফল। তাহলে বিষয় ইউট্রোফিকেশন আর বায়োম্যাগনিফিকেশন। কারণ, কৃষি, শিল্প ও গৃহস্থালি থেকে নাইট্রেট NO3- এবং ফসফেট PO4 3- সমৃদ্ধ বর্জ্য জলে মিশে জলে অতিরিক্ত পুষ্টি উৎপাদন বৃদ্ধি পায়। আর বায়োম্যাগনিফিকেশন হচ্ছে কীটনাশক DDT, ভারী ধাতু যেমন পারদ, ক্যাডমিয়াম এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে। আর এর ফলাফল কী হবে? জলে শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, অক্সিজেনের ঘাটতি হয়, জলজ প্রাণীর মৃত্যু হয়, জলের গুণগত মান খারাপ হয়। আর ওদিকে বায়োম্যাগনিফিকেশনের ফলাফল কী হবে? খাদ্য শৃঙ্খলের উচ্চস্তরে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায়, যা মানুষসহ শীর্ষ ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। 3.7 নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়? নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশের ওপর বিভিন্ন সমস্যা দেখা যায়। 1 নম্বরে জীববৈচিত্র্যের অবনতি, 2 নম্বরে ইউট্রোফিকেশন, 3 নম্বরে গাছের পুষ্টির ভারসাম্যহীনতা, 4 নম্বরে বনের স্বাস্থ্যের পরিবর্তন। 8. ইন্দো-বার্মা হটস্পট ও সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন জীববৈচিত্র্যের একটা তালিকা প্রস্তুত করো। ইন্দো-বার্মা জীববৈচিত্র্যদের নাম হচ্ছে, প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হলো মনজ্যাক, অ্যানামাইট মনজ্যাক, গ্রে সেকেড ডচ, দ্য অ্যানামাইট স্ট্রিপড র্যাবিট, লিফ ডিয়ার অ্যান্ড শাওলা। বিশেষ বৈশিষ্ট্য: প্রায় 1300 প্রজাতির পাখি, নাইট হিরন, ক্রাউনেড টিয়াস, অরেঞ্জ নেকেড পার্টিজ এই অঞ্চলে পাওয়া যায়। হটস্পটের বিপন্ন একটা তালিকা হচ্ছে, এই অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ, প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য এবং ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি প্রজাতি বৈচিত্র্যসমূহ, প্রায় 2200 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ এবং 120টির বেশি ফার্ন এখানে পাওয়া যায়। অনেক সরীসৃপ, উভচর ও পক্ষীর উপপ্রজাতি এই অঞ্চলে উৎপত্তি হয়েছে। 3.9 সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর কী কী প্রভাব পড়তে পারে? সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বৃদ্ধির ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। প্রজাতির বিলুপ্তি ও আবাসস্থলের পরিবর্তন: তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক সামুদ্রিক প্রাণী তাদের স্বাভাবিক বাসস্থান থেকে সরে যেতে বাধ্য হয়, এতে কিছু প্রজাতি বিলুপ্তি ঝুঁকিতে পড়ে। প্রজনন ও বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া: উচ্চ তাপমাত্রা ও অম্লত্বের কারণে সামুদ্রিক প্রাণীর প্রজনন ক্ষমতা কমে যেতে পারে এবং শৈবাল ও প্রবাল প্রাচীরের বৃদ্ধি ব্যাহত হয়, যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে প্রভাব ফেলে। 3.10 উদ্ভিদ দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো। বিভাজন ও কোষের আকার বৃদ্ধি: অক্সিন কোষের DNA-র পরিমাণ বৃদ্ধি করে কোষের বিভাজনে সাহায্য করে এবং কোষ বিভাজনের দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি করে। এছাড়া অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে ও কোষের আকার ও আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে পরিণত কোষে
কোষ গহ্বরের সৃষ্টি হয়, যার ফলে কোষের আয়তন বৃদ্ধি পায়। ফলের বৃদ্ধি। নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বাড়ে। এর প্রভাবে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। অনেক সময় নিষেকের পূর্বেই ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পায়, তখন ডিম্বাশয় ছাড়াই ফলে পরিণত হয়, কিন্তু নিষেক না হওয়ায় ডিম্বক বীজে পরিণত হয় না, ফলে বীজবিহীন ফল উৎপন্ন হয়। এইভাবে নিষেক ছাড়া ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পিক ফল উৎপাদনে অক্সিনের ভূমিকা আছে। মূলের বৃদ্ধি। অক্সিন উদ্ভিদের মূলের সৃষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের মূল স্বল্প পরিমাণ অক্সিনে অধিক সংবেদনশীল, অর্থাৎ অক্সিনের স্বল্প ঘনত্বে মূলের বৃদ্ধি অধিক হয়। বেশি ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধি ব্যাহত করে। যে ঘনত্বের অক্সিনে মূলের বৃদ্ধি ব্যাহত হয়, সেই ঘনত্বের অক্সিনে কাণ্ডের পর্ব ও গোড়া থেকে খানিক মূল সৃষ্টি হয়। 3.11 কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন? একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় উপযোজন প্রক্রিয়া বিভিন্নভাবে সম্পন্ন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ধাপ হলো: পরিবেশ পর্যবেক্ষণ। ব্যক্তি চারপাশে রাস্তা, যানবাহন, সিগন্যাল লাইট, পথচারী এবং অন্যান্য উপকরণ পর্যবেক্ষণ করেন। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। তিনি রাস্তায় চলাচলের নিয়ম মেনে চলেন, যেমন ট্রাফিক সিগন্যাল অনুযায়ী রাস্তা পার হওয়া, ব্যস্ত রাস্তা এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুযায়ী গতির পরিবর্তন করা। এই উপযোজন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি নিজের নিরাপত্তা নিশ্চিন্ত করেন এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলাচল করতে সক্ষম হন। 3.12 একজন ব্যক্তির 24 ঘন্টায় প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করো। হাইপোথ্যালামাসের কাজ বলতে হবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের জলের ভারসাম্য নিয়ন্ত্রণে ও তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে। সুষুম্না শীর্ষকের কাজ বলতে হবে সুষুম্না শীর্ষকে অবস্থিত প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র শ্বাসকার্য নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে। হাঁচি, কাশি, বমন, লালাক্ষরণ, গলাধঃকরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। স্নায়ুকোষ, এটি স্নায়ুতন্ত্রের মূল গঠন একক। স্নায়ুকোষ তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সংকেত প্রেরণ করে। প্রতিটি স্নায়ুকোষের 3টি প্রধান অংশ: কোষদেহ, ডেনড্রন, ডেনড্রাইট এবং অ্যাক্সন। স্নায়ুতন্তু। স্নায়ুকোষের অ্যাক্সন অংশটি স্নায়ুতন্তু গঠন করে। এটি স্নায়ুব ইম্পালস স্নায়ু সংকেত পরিবহনে সহায়ক। স্নায়ু। অনেক স্নায়ুতন্তু একত্রে আবৃত হয়ে স্নায়ু তৈরি করে। স্নায়ু শরীরের বিভিন্ন অংশ থেকে মস্তিষ্ক ও মেরুদণ্ডে সংকেত বহন করে এবং সেখান থেকে প্রতিক্রিয়া ফিরিয়ে আনে। কোষ থেকে স্নায়ুতন্তু এবং স্নায়ুতন্তু থেকে স্নায়ু গঠিত হয়। এই 3টি একত্রে স্নায়ুতন্ত্রের কাজ পরিচালনা করে, যা শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ এবং উদ্দীপনায় প্রতিক্রিয়া প্রদান করে। বিশুদ্ধ গোল হলুদ অর্থাৎ বড় আই বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ অর্থাৎ ছোট আই বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে F2 জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত 2 সেগুলি সারণীর সাহায্যে দেখাও। আগে প্রথমে আমাকে পরাগযোগ করে স্বপরাগযোগ করার পর F2 জনুর চেকার বোর্ডটা আমাকে রেডি করতে হবে। চেকার বোর্ড রেডি করার পর এবার এখান থেকে বলেছে যেগুলোর জিনোটাইপিক অনুপাত 2 সেইগুলো চেয়েছে। তাহলে পরপর আমি এখানে লিখবো এরকমভাবে। লেখার পরে 2 যেগুলো সেগুলো শুধু জানতে চেয়েছে। তার মানে বড় আর ছোট আর এইটা হবে। তারপর বড় আই ছোট আর এইটা হবে। তারপরে বড় আই ছোট আর এইটা হবে। আর ছোট আই বড় আর ছোট আর এইটাও হবে। এই হলো আমার অ্যান্সার। উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। দুটো হবে। একটা হচ্ছে সীমিত খাদ্য বাসস্থান। ভূপৃষ্ঠের আয়তন নির্দিষ্ট থাকায় জীবের বাসস্থান ও খাদ্য সীমিত, অর্থাৎ জীব সংখ্যা খাদ্য বাসস্থানের উপর নির্ভরশীল। আর অস্তিত্বের জন্য সংগ্রাম হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
ডারউইনের এই ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই সংগ্রাম 3 প্রকার: অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি আর প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম কীরকম হবে? একই প্রজাতির বিভিন্ন সদস্য, খাদ্য, বাসস্থান একই রকমের হয়, এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে নিজেদের মধ্যে যে সংগ্রাম শুরু হবে সেটা হবে অন্তঃপ্রজাতি সংগ্রাম বা স্বপ্রজাতির সংগ্রাম। উদাহরণ হিসাবে দেয়া আছে এখানে, হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে যে সংগ্রাম দেখা যায় ওখানে তোমাকে উঁচু কটরযুক্ত হিসাবে বলতে হবে। তারপর আন্তঃপ্রজাতিক সংগ্রাম, খাদ্য বাসস্থানের জন্য যে কোনো 2 বা ততোধিক প্রজাতির মধ্যে বাঁচার জন্য যে সংগ্রাম দেখা যায় সেটাই হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম বা বিষম প্রজাতির মধ্যে সংগ্রাম। উদাহরণস্বরূপ বলেছে এখানে যে একদিকে ব্যাঙ কীটপতঙ্গ ভক্ষণ করে, অন্যদিকে তেমন ব্যাঙেরা সাপ কর্তৃক ভক্ষিত হয়, আবার ময়ূর কর্তৃক ব্যাঙ ও সাপ উভয়ই ভক্ষিত হয়। এইভাবে জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্যখাদক সম্পর্কযুক্ত এক জীবন সংগ্রাম গড়ে ওঠে। আর হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, খরা, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে জীবকে সংগ্রাম করে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের ফলেই লুপ্ত হয়েছে। 16. উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসি এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো। স্থিতে উপস্থিত নিউক্লিয়াস জলকে আরবিসির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং এর ফলে আরবিসির হিমোলাইসিস ঘটে না এবং উটের দেহে জলাভাব ঘটলে জল আবার আরবিসি থেকে বেরিয়ে যায়। তার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। অভিব্যক্তির ইতিহাসে আঙুলের বৈশিষ্ট্য ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। প্রায় 5 কোটি বছর আগে ইওহিপ্পাস নামে ঘোড়ার পূর্বপুরুষের পায়ের আঙুল ছিল 4টি সামনের পায়ে এবং 3টি পেছনের পায়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তনের কারণে তারা তৃণভূমিতে চলাফেরা শুরু করে যেখানে দ্রুত দৌড়ানোর প্রয়োজন ছিল। অভিযোজনের ফলে ঘোড়ার পার্শ্ববর্তী আঙুলগুলো ছোট হয়ে বিলীন হয়ে যায় এবং মাঝের একটা আঙুল বড় ও শক্তিশালী হয়ে খুরে পরিণত হয়। আধুনিক ঘোড়া অর্থাৎ ইকুয়াস একটি মাত্র খুর বিশিষ্ট আঙুল থাকে যা তাদের দ্রুতগতিতে চলাফেরায় সহায়তা করে। এই টিকে থাকা ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করেছে। ঘ. নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4.1 নম্বর প্রশ্নের পরিবর্তে 4.1 এর এ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্নের মান বিভাজন 3+2, 2+3 বা 5 হতে পারে। 4.1 এ কি বলেছে? মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক তে কর্নিয়া, খ তে লেন্স, গ তে ভিট্রিয়াস হিউমার আর ঘ তে হচ্ছে রেটিনা। ছবিটা আঁকার জন্য 3, চিহ্নিত করানোর জন্য 2। নাও তাহলে এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে লেন্স, হচ্ছে ভিট্রিয়াস হিউমার, হলো রেটিনা। সবসময় পেন্সিলে আঁকবে আর চিহ্নিতকরণগুলো ঠিকঠাক করে করবে। 4-1 অথবা প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক অপত্য ক্রোমোজোম, খ অবিচ্ছিন্ন তন্তু, গ সেন্ট্রিওল আর ঘ হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। ছবিটা আঁকার জন্য 3, চিহ্নিত করানোর জন্য 2। দেখে নাও তাহলে ক তে এইটা হচ্ছে তোমার অপত্য ক্রোমোজোম আর এইখানে হচ্ছে তোমার থাকবে এটা হচ্ছে সেন্ট্রিওল আর ঘ হচ্ছে ক্রোমোজোমাল তন্তু এইটা, আর অবিচ্ছিন্ন তন্তু হচ্ছে এইটা, মানে যেগুলো একদম স্ট্রেট ওপর থেকে নিচে নেমে এসছে। ছবি পেন্সিলে আঁকবে আর নিচে এরকম অ্যানাফেজ দশা বলে লিখে দেবে। পরে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 4.1 এ মানব চক্ষুর অক্ষিগুলোকে নিম্নলিখিত 5টি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো। ক কর্নিয়া, খ লেন্স, গ রেটিনা, ঘ কোরয়েড আর হচ্ছে আইরিস। কর্নিয়া কি প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, অক্ষিগুলোকে আলো প্রবেশে সাহায্য করে। তারপর লেন্স কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম ও উপযোজন। রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করে, বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে। তারপর কোরয়েড বলেছে কাজ হচ্ছে আলোর প্রতিফলন রোধ করে, চোখের বিভিন্ন আবরক স্তরে পুষ্টি পদার্থ সরবরাহ করে। বলেছে আইরিস কাজ হচ্ছে তারারন্ধ্রের ব্যাস ছোট বড় করে অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। এর
1 এর অথবা প্রাণীকোষের কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। সেন্ট্রোমিয়ারের বিভাজন, অপত্য ক্রোমোজোম সৃষ্টি, বেমতন্তুর প্রকারভেদ, অপত্য ক্রোমোজোমের মেরুর অভিমুখে গমন আর স্টেম বডি গঠন। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়। প্রতিটি সিস্টার ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার পায় এবং অপত্য ক্রোমোজোম হিসেবে আচরণ করে। ক্রোমোজোমাল তন্তুর দৈর্ঘ্য ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। টিউবিউলিন প্রোটিন সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ক্রমান্বয়ে বিভাজিত হওয়ার কারণে ক্রোমোজোমাল তন্তুর দৈর্ঘ্য হ্রাস ও সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণের ফলে সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয় এবং প্রতিটি ক্রোমোজোমের একটি করে সিস্টার ক্রোমাটিড বেমের বিপরীত মেরুর দিকে চালিত হয়। অপত্য ক্রোমোজোমগুলির এইরূপ চলনকে অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন বলে। অ্যানাফেজীয় চলনের সময় বেমের বিপরীত মেরুর দিকে ধাবিত সমান সংখ্যক অপত্য ক্রোমোজোমের মাঝে বেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। অ্যানাফেজ চলনের সময় ক্রোমোজোমগুলি বিভিন্ন ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করে, যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে এবং টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতির মতো দেখায়। প্রাণীকোষে ইন্টারজোনাল তন্তুগুলি একত্রিত স্টেম বডি গঠন করে অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। এই দশার শেষে সমসংখ্যক অপত্য ক্রোমোজোম বেমের বিপরীত মেরুতে পৌঁছায়। এই দশাটি ক্যারিওকাইনেসিসের তৃতীয় ও সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। প্রাণীকোষের মাঝ বরাবর কোষপর্দার দুপ্রান্ত থেকে একটি ভাঁজ বা খাঁজের সৃষ্টি হয়। 4.2 জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা কী? পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়? প্রথম প্রশ্নের মান হচ্ছে 2 আর সেকেন্ড প্রশ্নের মান হচ্ছে 3। ক্রায়ো সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যাতে কোষ, কলা বা অন্য কোনো সজীব দেহাংশ তরল নাইট্রোজেনে প্রায় -196°C তাপমাত্রায় রেখে দীর্ঘদিন জীবিত রাখা সম্ভবপর হয়। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার অর্থাৎ পিবিআর, এটি স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি যেখানে স্থানীয় জীব সম্পদের সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ অর্থাৎ WBBB স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের আঞ্চলিক জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নথি তৈরি সচেষ্ট হন, যার থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এটা সফল করতে স্থানীয় মানুষের উৎসাহ ও সহযোগিতার প্রয়োজন, কারণ আঞ্চলিক জীববৈচিত্র্য সম্পর্কে স্থানীয় মানুষের জ্ঞান অপরিসীম। স্থানীয় লোকের অলিখিত জ্ঞানের মাধ্যমে আমরা একদিনে যেমন উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যকে চিনতে পারি, তেমনি এদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে পেটেন্ট করে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারি। এই রেজিস্টারে কেবল উদ্ভিদ ও প্রাণীর নামের তালিকা থাকে না, তাদের বাসস্থান, বর্তমান সংখ্যা, পূর্বে কী সংখ্যায় ছিল, অর্থনৈতিক মূল্য, ব্যবহার মূল্য, চাষ ও প্রজনন পদ্ধতি, অর্থনৈতিক মূল্যযুক্ত সম্পদের ব্যবহারজাতকরণ, স্থানীয় মানুষ এই সম্পদগুলো কিভাবে কাজে লাগায় যে সম্পর্কে যাবতীয় তথ্য রেজিস্টারে মজুদ থাকে। এই নথি তৈরির সময় এলাকার বয়স্কদের সাথে যোগাযোগ করতে হয়, কারণ তাদের কাছ থেকে মূল্যবান তথ্য পাওয়া যায়। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ এর ও প্রযুক্তিগত সহায়তায় 14টি জেলায় 84টি গ্রাম পঞ্চায়েত ও 16টি পৌরসভা এই রেজিস্টার তৈরির কাজ শুরু করেছে এবং কয়েকটি পৌরসভা এই কাজ শেষ করে ফেলেছে। পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও এনজিওর এই কাজে এগিয়ে আসছে। 4.2 অথবা চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটা তালিকা তৈরি করো। পরিবেশগত কী কী কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে? প্রথম প্রশ্নের মান হচ্ছে 3, পরের প্রশ্নের মান হচ্ছে 2। চোরা শিকারের ফলে অনেক বন্যপ্রাণীর অস্তিত্ব আজ বিপন্ন। পৃথিবীর কিছু দেশ যেমন চীন বন্যপ্রাণীর চামড়া ও হাড় প্রভৃতি থেকে ওষুধ তৈরি করে। চোরা শিকারীরা বন্যপ্রাণী হত্যা করে তাদের চামড়া, দাঁত, শিং বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করছে, যার ফলে বন্যপ্রাণীর সংখ্যা দিন দিন কমে আসছে। যেমন
1 নম্বর বলেছে দাঁত। হাতির দাঁতের ব্যবসায়িক মূল্য থাকা করায় হাতির সংখ্যা কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে চামড়া। বাঘ, চিতাবাঘ, কুমির ও গোসাপের চামড়ার জন্য প্রাণীগুলোকে হত্যা করার ফলে এদের সংখ্যা কমে আসছে। 3 নম্বর হচ্ছে খড়গ বা শিং। ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে চোরাশিকারীরা গন্ডার শিকার করে গন্ডারের শিং বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করছে, যার ফলে গন্ডার আজপ্রায় প্রজাতিতে পরিণত হয়েছে। প্রাকৃতিক কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে ইউভি রশ্মি। ইউভি রশ্মি কসমিক রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। আলফা টক্সিন অ্যাসপারজিলাস ছত্রাক খাদ্যদ্রব্যে অর্থাৎ শস্যে জন্মালে আলফা টক্সিন নামক এক প্রকার টক্সিন ক্ষরণ করে, যা খাদ্যদ্রব্যের মাধ্যমে শরীরে ঢুকলে যকৃতের ক্যান্সার হতে পারে। 3 নম্বর হচ্ছে পরাগরেণু। পার্থেনিয়াম ও অনেক উদ্ভিদের পরাগরেণু শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যালার্জি সৃষ্টি করে। 4.3 ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর সাহায্যে লেখো। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের মান হচ্ছে 3, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 2। তথ্য: জীবের অত্যধিক সংখ্যা বৃদ্ধি, কিন্তু খাদ্য বাসস্থান প্রায় ধ্রুবক বা সীমিত। প্রত্যেক প্রজাতির সংখ্যা প্রায় নির্দিষ্ট থাকে। অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, প্রকরণের উপস্থিতি ও বংশগতি, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন, অনুকূল বা সহায়ক প্রকরণের পুঞ্জীভবন। সিদ্ধান্ত কি? প্রথমটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম। সেকেন্ডটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যোগ্যতমের উদ্বর্তন ও অযোগ্যের অবলুপ্তি। যোগ্য অযোগ্যের নির্বাচন প্রকৃতি দ্বারা ঘটে বলে এই মতবাদকে বলে প্রাকৃতিক নির্বাচনবাদ। আর 3 নম্বরটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি। শিম্পাঞ্জিরাও হুবহু মানুষের মতো আচরণ করে, অর্থাৎ মানুষের আচরণগুলো দেখে খুব অল্প সময়ের মধ্যে তারা শিখে নিতে পারে এবং নিজেদের সমস্যাগুলোকে খুব ভালোভাবেই সমাধান করতে পারে। যেমন মানুষেরা যেমন শাবল বা কোনো শক্ত কিছু দিয়ে মাটি খুঁড়তে পারে, শিম্পাঞ্জিরাও তেমনি উইপোকার ঢিপিতে কাঠি উইপোকা বার করে সেগুলোকে খায়। আমরা যেমন হাতুড়ির সাহায্যে কোনো কিছু ভাঙতে পারি, শিম্পাঞ্জিও তাদের কাছে সহজলভ্য পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে বাদাম খায়। এরা গাছের ডালে পাতায় বাসা বানিয়ে তাতে ঘুমায়। দীর্ঘদিন মানুষের সাথে থাকতে থাকতে এরা ঠিক মানুষের মতোই আচরণ করে এবং মানুষের আকার ইঙ্গিত অনেক কিছুই বুঝতে পারে। এভাবেই এরা খুবই সহজেই মানুষের বন্ধু হয়ে ওঠে। 3 অথবা অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি সারণীর সাহায্যে দেখাও। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী? প্রথম প্রশ্নের মান হচ্ছে 3, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 2। মুখ্য ঘটনাবলী: পৃথিবীর সৃষ্টির পর থেকে বহু বছর ধরে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে কিভাবে এত জীবের সৃষ্টি হলো তা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী পর্যায় হচ্ছে: প্রথম পর্যায়ে পৃথিবী সৃষ্টি। পৃথিবী সৃষ্টির সময় উষ্ণতা ছিল নিয়ারলি 6000 ডিগ্রি সেলসিয়াস। পরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হয় এবং পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের আবির্ভাব ঘটে। পরিবেশে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকলেও কোনো অক্সিজেন ছিল না, অর্থাৎ পরিবেশ ছিল বিজারণধর্মী। দ্বিতীয় পর্যায়ে জীবনের উৎপত্তি। আদিম পৃথিবীর পরিবেশের অজৈব গ্যাসগুলি মিলিত হয়ে জৈব পদার্থ সৃষ্টি করে, অর্থাৎ রাসায়নিক বিবর্তন ঘটে। রাসায়নিক বিবর্তনের পর সৃষ্টি হয় কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, নিউক্লিক অ্যাসিড। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ, পরে আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়। পর্দাবেষ্টিত নিউক্লিয় প্রোটিনযুক্ত কোয়াসার্ভেটই প্রথম জীবনরূপে আত্মপ্রকাশ করে, এটাই প্রাথমিক কোষ। তৃতীয় পর্যায় হচ্ছে এককোষী জীবের উৎপত্তি। প্রাথমিক কোষ থেকে প্রথমে আদি প্রোক্যারিওটিক কোষ ও পরে প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। প্রাথমিক কোষগুলো ছিল অবায়ুজীবী প্রকৃতির, অর্থাৎ কেমোহেটারোট্রপ বা রাসায়নিক পরভোজী। পরে বিবর্তন দ্বারা বর্তমানে সালফার ব্যাকটেরিয়ার মতো অবায়ুজীবী সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। চতুর্থ পর্যায় হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা। প্রায় 3.5 বিলিয়ন বছর আগে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল প্রোক্যারিওট এর সালোকসংশ্লেষের ফলে পৃথিবীতে অক্সিজেনের সৃষ্টি হয়। ফলে পৃথিবীতে জারকীয় পরিবেশ সৃষ্টি হয় ও সৃষ্ট ওজোন স্তর ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণ করায় স্থলভাগে জীব বসবাসের পরিবেশ তৈরি হয়। পঞ্চম পর্যায়ে বহুকোষী জীবের উৎপত্তি। মিথজীবিতা
অর্থাৎ এন্ডোসিম্বায়োসিস ও সংশ্লেষণের ফলে প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ সৃষ্টি হয়। এককোষী জীবের কোষ বিভাজন ও বিভাজনের কোষগুলি আলাদা না হওয়ার কারণে অথবা এককোষী জীবের কলোনি সৃষ্টির মাধ্যমে বহুকোষী জীবের উৎপত্তি ঘটে। ষষ্ঠ পর্যায়ে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তন। বহুকোষী জীব থেকে সৃষ্টি হয় পরভোজী প্রাণী। প্রথমে স্পঞ্জ জাতীয় প্রাণী নিডারিয়া, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটে। অমেরুদণ্ডীদের মধ্যে সর্বশেষে আবির্ভূত হয় তারা মাছ জাতীয় একাইনোডার্মাটা প্রাণী। মেরুদণ্ডীর পর মেরুদণ্ডী প্রাণীদের সৃষ্টি হয়। মেরুদণ্ডীর মধ্যে প্রথম দেখা যায় চোয়ালবিহীন সাইক্লোস্টেমাটা গোষ্ঠী। এরপর চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথম আবির্ভূত হয় মৎস্য জাতীয় প্রাণী। সপ্তম পর্যায়ে ডাঙায় উদ্ভিদের বিবর্তন। সরল প্রকৃতির উদ্ভিদ থেকে বহুকোষী উদ্ভিদের উদ্ভব ঘটে। প্রথমে মূল কাণ্ড ও পাতাবিহীন অর্থাৎ থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ শ্যাওলা সৃষ্টি হয়। শ্যাওলা থেকেই মস জাতীয় উদ্ভিদ সৃষ্টি হয়। ক্রমে ফার্ন জাতীয় অপেক্ষাকৃত জটিল উদ্ভিদের দেহে দেখা দিল মূল কাণ্ড ও পাতা। ফার্ন গোষ্ঠী হল প্রথম ডাঙার উদ্ভিদ। এর পরে সৃষ্টি হওয়া উদ্ভিদে ফুল দেখা দিল। এরূপ উদ্ভিদ দুটি ধারায় বিভক্ত হয়। একটি হলো পাইন জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদ, অন্যটি গুপ্তবীজী উদ্ভিদ যা পরে সৃষ্টি হয়। ব্যক্তবীজীদের ফুল ও বীজ হলেও ফল হয় না, কিন্তু গুপ্তবীজীদের ফুল, ফল ও বীজ হয়। সবশেষে গুপ্তবীজী উদ্ভিদ দ্বিবীজপত্রী ও একবীজপত্রী এই দুই ধারায় বিভক্ত হয়। অষ্টম পর্যায়ে চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। মৎস্য জাতীয় প্রাণী জলে আবির্ভূত হয়। শিলাকান্ত নামক মাছ থেকেই এরপর উভচর প্রাণীদের আবির্ভাব ঘটে। এরা স্থলভাগে কিছুটা অভিযোজিত হয়। উভচরের পর সরীসৃপ শ্রেণীর আবির্ভাব ঘটে। এরাই প্রথম ডাঙার প্রাণী। সরীসৃপের পর দেখা দেয় পাখি ও অন্য। সবশেষে স্তন্যপ্রায়ী। সরীসৃপ থেকে একদিকে পাখি ও অপরদিকে স্তন্যপ্রায়ীর উদ্ভব ঘটে। স্তন্যপ্রায়ীদের মধ্যে মানুষের আবির্ভাব সবচেয়ে পরে, অর্থাৎ বিবর্তনের শেষ ধাপে মানুষের উদ্ভব। থলি বায়বীয় বা খেচর পরিবেশে পায়রার একটি অভিযোজনজনিত বৈশিষ্ট্য হচ্ছে বায়ুথলি। বায়ুথলি অভিযোজনজনিত গুরুত্বগুলি নিম্নলিখিত। বায়ুথলির বৈশিষ্ট্য: পায়রার 9টি প্রধান ও 4টি অতিরিক্ত বায়ুথলি থাকে। এগুলি পাতলা প্রাকার বিশিষ্ট এবং এতে কোনরূপ রক্তবাহ থাকে না। অভিযোজনজনিত গুরুত্ব কি? বায়ুথলিগুলো হাঁপড়ের মতো কাজ করে যাতে বায়ু ফুসফুসে প্রবেশ করতে পারে এবং ফুসফুস থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে। বায়ুথলিগুলো বেলুনের মতো কাজ করে। বায়ুথলিগুলো বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় ও এতে পায়রা বায়ুতে সহজে ভেসে থাকতে পারে। বায়ুথলিগুলো দেহের দুপাশে এমনভাবে সাজানো আছে যাতে ওড়ার সময় পায়রার দেহের ভারকেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয়। বায়ুথলিতে গরম জলীয় বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহের তাপ নিয়ন্ত্রণ ও দেহতাপ রক্ষা হয়। 4. একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন তার একটা তালিকা তৈরি করো। কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ ও একশৃঙ্গ গন্ডার উভয়ই সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনসিটু ব্যবস্থা সংশ্লিষ্ট। তাহলে এইখান থেকে তোমরা লিখতে পারো। আচ্ছা, নিউমোনিয়া দেখা যেতে পারে। ফুসফুসের বায়ুথলিগুলি ঘন তরলে পূর্ণ হওয়ার ফলে গ্যাসের আদান প্রদানে কষ্টকর হয়। তারপর ফুসফুসীয় ফাইব্রোসিস হতে পারে। এই রোগে ফুসফুসের স্থিতিস্থাপকতা বিনষ্ট হয়। ফুসফুসের যক্ষ্মা হতে পারে। এই অবস্থায় ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। এমফাইসেমা হতে পারে। বায়ুথলি বিদীর্ণ হয়ে পরস্পর জুড়ে যায়, ফলে গ্যাসের আদান প্রদানের তল হ্রাস পায়। হাঁপানি হতে পারে। এই অবস্থায় বায়ু পরিবহনকারী অংশ প্রসারিত এবং উপক্লোম শাখাগুলি সংকুচিত থাকে। ব্রঙ্কাইটিস হতে পারে। এই অবস্থায় বায়ু পরিবহনকারী অংশের প্রসারণ ঘটে। আর ক্যান্সার হতে পারে। ঠিক আছে, ভৌত কার্সিনোজেনেসিসের কারণে হতে পারে, অর্থাৎ এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, ইউভি রশ্মি আর কসমিক রশ্মি। এছাড়াও রাসায়নিক কার্সিনোজেনের কারণে হতে পারে নিকোটিন, আগাছানাশক, কীটনাশক, অ্যাসবেস্টাস, ক্রোমিয়াম, অ্যারোমেটিক অ্যামাইন। প্রকৃতিজাত কয়েকটি কার্সিনোজেন হচ্ছে আলফা টক্সিন, স্যাফ্রল, আইসোস্যাফ্রল আর অ্যাসকর্বিক অ্যাসিড। এইসব কারণের জন্যে এইসব কারণ নিয়ে ডাক্তারবাবুর কাছে রোগ নিয়ে যায়। জাতীয় উদ্যান একটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ বাসস্থান কেন্দ্রিক সংরক্ষিত অরণ্য
যেখানে এই বাসস্থানের উপযোগী প্রাণীদের সংরক্ষণ করা হয়। বৈশিষ্ট্য: কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও উদ্যানটি যে রাজ্যের অন্তর্গত সেই রাজ্য সরকার প্রয়োজনীয় আইন প্রয়োগ ও রক্ষণাবেক্ষণ করেন। জাতীয় উদ্যানের আয়তন অভয়ারণ্যের থেকে বড়। গবেষণার সুযোগ নেই। পর্যটক প্রবেশ করতে পারে, তবে প্রাণী হত্যা, গাছ কাটা, চড়ুইভাতি সম্পূর্ণ নিষিদ্ধ। জিনপুর সংরক্ষণের ব্যবস্থা নেই। উদাহরণ হচ্ছে করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ডে অবস্থিত, আয়তন 525 বর্গ কিমি। এই উদ্যানে সংরক্ষিত প্রাণীগুলো হচ্ছে বাঘ, হাতি, হরিণ, নীলগাই ইত্যাদি। সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের কিছুটা অঞ্চল জাতীয় উদ্যান। এখানে বাঘ, কুমির ইত্যাদি সংরক্ষণের অথবা জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাসের সঙ্গে অতিব্যবহারের সম্পর্ক দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে যে সমস্যার সৃষ্টি হয় তার একটা মানস মানচিত্র নির্মাণ করো। প্রকৃতিতে সম্পদের ভাণ্ডার সীমিত। কিছু কিছু সম্পদ পুনরুজ্জীবনযোগ্য, যেমন জল, অরণ্য, এবং কিছু কিছু অপুনরুজ্জীবনযোগ্য, যেমন জীবাশ্ম জ্বালানি, ধাতু। বিপুল জনসংখ্যা বৃদ্ধি, ভোগ্য পণ্যের উৎপাদন, সম্পদের যথেচ্ছ অবৈজ্ঞানিক ব্যবহার প্রকৃতির সম্পদের ভাণ্ডারকে নিঃশেষিত করে তুলেছে। এভাবে চলতে থাকলে আগামী কিছু দিনের মধ্যেই কয়লা ও খনিজ তেলের ভাণ্ডার একদম শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে অচিরাচিত শক্তির ব্যবস্থা না করতে পারলে সভ্যতার সংকট অনিবার্য। বর্তমান জনসংখ্যা সমস্যা, সামাজিক সমস্যা আর পরিবেশগত সমস্যা। তাহলে অর্থনৈতিক সমস্যার ভিতরে তিনটে আছে: বেকারত্ব বৃদ্ধি, দারিদ্র্য বৃদ্ধি, জীবনযাত্রার মানের অবনতি। আর সামাজিক সমস্যার মধ্যে তিনটে: বাসস্থান সংকট, অপরাধ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় চাপ। আর সমস্যার ভিতরে তিনটে আছে: বনভূমি উজাড়, দূষণ বৃদ্ধি, বায়ু, জল, শব্দ, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার। আর অবকাঠামোগত সমস্যার ভিতরে তিনটে আছে: যানজট বৃদ্ধি, জল ও বিদ্যুৎ সংকট, আর অপরিকল্পিত নগরায়ণ। এই হলো আমার অ্যান্সার। ডিএনএ ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কি কি? প্রথম প্রশ্নের মান হচ্ছে 2, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 3। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্কটি হলো ডিএনএ ও প্রোটিনের সমন্বয়ে ক্রোমোজোম গঠিত হয়, এবং ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএর কার্যকারী অংশগুলি হলো জিন। বংশবিস্তার বা অঙ্গজ জনন: যে অযৌন জনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের যে কোনো অঙ্গ বা তার অংশবিশেষ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা নতুন অপত্যের সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন বলে। অঙ্গজ বংশবিস্তারের সুবিধা: অঙ্গজ বংশবিস্তারে একই রকমের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়। এই প্রকার বংশবিস্তারে একটি উদ্ভিদ থেকে অনেক উদ্ভিদ সৃষ্টি করা যায়। কম সময়ের মধ্যে অপত্য সৃষ্টি করা যায়। বছরের যে কোনো ঋতুতে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। অপত্য দেহে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। 5 অথবা মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়? প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে? প্রথম প্রশ্নের মান হচ্ছে 2, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 3। মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতি। মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতির ধারাবাহিক পর্যায়গুলি হলো: এই পদ্ধতিতে প্রথমে উপযুক্ত এক্সোপ্ল্যান্ট বা উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয়, যা পুরোপুরি প্রজাতি নির্ভর। 2 নির্বাচিত এক্সোপ্ল্যান্টটিকে প্রথমে 70% অ্যালকোহলে 1 মিনিট ধুয়ে পরে 10% হাইপোক্লোরিক দ্রবণে 15 মিনিট নির্বীজ বা স্টেরিলাইজ করা হয়। এরপর এক্সোপ্ল্যান্টটিকে কর্ষণ মাধ্যমে স্থাপন করা হয়। মাধ্যমে শক্তির উৎসরূপে সুক্রোজ ব্যবহৃত হয়। এছাড়া বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে কৃত্রিম অক্সিন, সাইটোকাইনিন এবং বিভিন্ন পরিপোষক ব্যবহৃত হয়। প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে একগুচ্ছ অবিভেদিত কোষ বা ক্যালাস সৃষ্টি হয়। এটি পরে বিভেদিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য এমব্রিয়য়েড গঠন করে। এমব্রিয়য়েড ক্রমে বিভেদিত হয়ে অপত্য উদ্ভিদ বা প্ল্যান্টলেট সৃষ্টি করে। এখানেও ছবিটা হচ্ছে পেন্সিলে আঁকতে হবে, আশা করি তোমরা সবাই এঁকেছো। টেলোফেজ দশা: ক্যারিওকাইনেসিসের যে দশায় দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় তাকে টেলোফেজ বলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বৈশিষ্ট্য: টেলোফেজ দশার শুরুতে বেমের উভয় মেরু প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমগুলি পাক খুলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং জালকের আকারে বিন্যস্ত হয়ে নিউক্লিয় জালক গঠন করে। ক্রোমোজোমগুলিকে বেষ্টন করে পুনরায়
নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এরপর ক্রোমোজোমগুলি ক্রমিক জলশোষণ, প্রসারণ প্রভৃতির ফলে দুই মেরুতে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। প্রাণীকোষের ক্ষেত্রে বৈশিষ্ট্য: প্রাণীকোষে টেলোফেজ দশায় উদ্ভিদ কোষের টেলোফেজ দশার মতো একই ঘটনা ঘটে। আর প্রাণীকোষের টেলোফেজ দশার ছবিটা দেখে নাও। 4.6 মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ও ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো উল্লেখ করো। অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ে আপাত দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে ঘটে তার একটি ক্রসের মাধ্যমে দেখাও। প্রথম প্রশ্নের মান হচ্ছে 3, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 2। বীজ সংক্রান্ত দুটো বৈশিষ্ট্য আমি কি লিখতে পারি? বীজের আকৃতি আর বীজত্বকের রং। বীজের আকৃতি গোল কুঞ্চিত হতে পারে আর বীজত্বকের রং হচ্ছে হলদে সবুজ হতে পারে। আর ফুলের একটা বৈশিষ্ট্যতে কি লিখতে পারি? ফুলের রং বেগুনি হতে পারে আর সাদা হতে পারে। তাহলে হচ্ছে বেগুনিটা হচ্ছে প্রকট আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন। এখানে বীজের আকৃতিতে গোলটা হচ্ছে প্রকট, হচ্ছে কুঞ্চিতটা, আর বীজত্বকের রঙে হচ্ছে হলদেটা হচ্ছে প্রকট আর সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন। বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। পুরুষের দেহে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং তাতে যদি এই প্রচ্ছন্ন জিনটি থাকে তবে সেই পুরুষ বর্ণান্ধ হয়। অপরদিকে স্ত্রীদের শরীরে দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং যদি দুটি এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনটি থাকে তবে সেই স্ত্রী বর্ণান্ধ হয়। যদি একটিতে প্রচ্ছন্ন অপরটিতে প্রকট জিনটি থাকে তবে সেই হয়। প্রদত্ত উদাহরণে বাবা ও মা স্বাভাবিক এবং তাদের এক পুত্র বর্ণান্ধ হয়। বর্ণান্ধ পুত্র পিতার থেকে ওয়াই ক্রোমোজোম ও মাতার থেকে একটি এক্স ক্রোমোজোম পেয়েছে, অর্থাৎ বর্ণান্ধ পুত্র তার এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি বহন করছে, যা ক্রিস ক্রস উত্তরাধিকারের মাধ্যমে সে তার মা এর থেকে পেয়েছে। অথচ মা স্বাভাবিক, অর্থাৎ তার অপর এক্স ক্রোমোজোমে প্রকট জিনটি রয়েছে। যেহেতু পুত্রের ক্ষেত্রে মাতা থেকে প্রাপ্ত এক্স ক্রোমোজোমটিতে বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন বর্তমান, তাই সে বর্ণান্ধ হয়েছে। বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনকে সি ও প্রকট জিনকে সি প্লাস দ্বারা নির্দেশিত করলে বাবা ও মা এর জিনোটাইপ হবে যথাক্রমে এক্স সি প্লাস ওয়াই ও এক্স সি প্লাস এক্স সি। এখানে চেকার বোর্ডের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তোমরা F1 জনের চেকার বোর্ডটা দেখে নাও। 6 অথবা সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কি? বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের বড় আর এর সঙ্গে বিভিন্ন সাদা মসৃণ লোমযুক্ত ছোট আর গিনিপিগের সংকরণের ফলে F2 জনিতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত সারণীর সাহায্যে দেখাও। প্রথম প্রশ্নের মান হচ্ছে 2, দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 3। পরিবারে থ্যালাসেমিয়া মেজর অথবা মাইনর রোগ আছে, সেই সব পরিবারের সদস্যদের বিয়ের আগে জিনগত পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ উপরে দেখা যায় যে বাহক পিতামাতার সন্তান থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হতে পারে। সেজন্য বিয়ের আগে থ্যালাসেমিয়া আছে কিনা তা জানা জরুরি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে থ্যালাসেমিয়া শনাক্ত করা যায়। তোমরা আগে চেকার বোর্ডটা রেডি করে নেবে। চেকার বোর্ডটা রেডি করার পরে বলেছে আমাকে কালো মসৃণ লোমযুক্ত ব্রিড কটা আছে সেইটা আমার জিনোটাইপিক অনুপাতটা চেয়েছে। দেখো এখানে আছে 1, 2, 3টে, ঠিক আছে। ফিনোটাইপিক অনুপাত থেকে তুমি বুঝতে পেরে যাবে। তারপর এখানে তাহলে বি বড় বি ছোট আর তাহলে এখানে খুঁজতে হবে তোমাকে বড় বি ছোট আর এটা একটা আছে, বড় বি ছোট আর এটা আছে 2টো আছে। তার মানে আমার (2) হবে ফিনোটাইপিক অনুপাত। এখানেই তোমাদের রেগুলার ক্যান্ডিডেটদের পরীক্ষার কোশ্চেন অ্যান্সার সমাপ্ত হলো। আশা করি তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো জীবন বিজ্ঞানে, তাদের পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে। তো এবার 2026 এবং তার পরবর্তীকালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলোরও সলভেশন করেছি। তো চলো সেটা শুরু করা যাক। বিভাগ উঙো, এখানেও যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান 1। আবরণী কলার একটা বৈশিষ্ট্য লেখো। উত্তরটা হবে বহিঃকঙ্কাল গঠন করা। গলগি বডির কাজ কি? কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কলার একটা কাজ লেখো। উদ্ভিদের শক্তি
ও সহায়তা প্রদান করা। স্বপরাগযোগের একটা সুবিধা লেখো। প্রজাতির বিশুদ্ধতা সংরক্ষিত থাকে। একটি প্রোটিন পরিপাককারী উৎসেচক উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে পেপসিন। এবারে পরে 6 বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। স্নায়ুর দুটো গঠনগত বৈশিষ্ট্য লেখো। প্রথমটা হচ্ছে নিউরন আর তারপরটা হচ্ছে আবরণ। 2 উদ্ভিদের 2টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো। একটা হচ্ছে কুইনাইল, একটা হচ্ছে নিকোটিন। 3 মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের একটি করে কাজ লেখো। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। ক্লোরোপ্লাস্টের একটা কাজ হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করা। পশ্চিমবঙ্গের 2টি অভয়ারণ্যের নাম লেখো। একটা হচ্ছে জলদাপাড়া আর একটা হচ্ছে চাপনামারি বন্যপ্রাণী অরণ্য। শেষ হলো তোমাদের মাধ্যমিক 2025-এর লাইফ সায়েন্সের কোশ্চেন সেটের সলভেশন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের কোশ্চেন অ্যান্সার সেটের সলভেশন, রায়মার্টিনের কোশ্চেন অ্যান্সারের সলভেশন এবং সাজেশান এর সলভেশন এবং অন্যান্য ইনফরমেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর আমাদের এই বিভিন্ন নোট সলভেশান এর ফ্রিতে কালেকশানের জন্য ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটা অবশ্যই জয়েন করে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।